বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে একটা আসলে দোটানা আছে, মানুষ কোথায় বিশ্বকাপ খেলবে, কি করবে, খেলবে কিনা, আসলে আপনার পরামর্শটা কি বা আপনার স্ট্যান্ডটা কি এই ব্যাপারে? আমার কাছে আসলে পার্সোনালি আমি যদিও এটা বিপিএল এর বিষয়, বাট যেহেতু আমি জানি যে বিশ্বকাপ নিয়ে প্রশ্ন আসতে পারে, আমার পার্সোনাল অপিনিয়নটা আমি দিতে পারি। আমার কাছে মনে হয় দেশ সবার উপরে, দেশের জন্য যেটা ভালো হয় সেই ধরনের চিন্তাই ক্রিকেট বোর্ড করবে। দেশকে প্রায়োরিটি দেওয়ার পরে যদি ক্রিকেটকে প্রায়োরিটি দিয়ে কোনো ডিসিশন নিতে হয়, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করবো। বিকজ আসলে ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তারা ওই দেশের নাগরিক, তারা দেশের চিন্তাটাই ফার্স্ট প্রায়োরিটি দিবেন। এবং বুলবুলরা কিন্তু অলরেডি মেনশনও করেছেন যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট, যে দেশকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তারপরে দেশের যে সিদ্ধান্ত আসবে সেটার সঙ্গে ক্রিকেট বোর্ডও যাবে। সো আমার মনে হয় যেটাই সিদ্ধান্ত হয় অনেক চিন্তা ভাবনা করে, অনেক ডিসকাশনের মাধ্যমে সিদ্ধান্তটা আসবে, যেটা আসবে আমার কাছে মনে হয় আমরা সেটার সঙ্গে পজিটিভভাবে চিন্তা করা উচিত। আমরা দেখলাম যে দুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক, সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে একটি মন্তব্য করেছেন, বিশেষ করে একটি ট্যাগ ইউজ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলে ক্রিকেটাররা পরিবার হিসেবে দেখে, পরিবারের মানুষের কাছ থেকে এমন মন্তব্য পাওয়া, তারা ব্যাপারটাকে স্বাভাবিক নিচ্ছে না। এই ব্যাপারটা নিয়ে আসলে আপনার মন্তব্যটা? অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি গতকালকে থেকে এই বিষয়টা সম্পর্কে কিছুটা জানা শুরু করেছি ম্যাচের পরে। আমি তার আগে একদমই নোটিস করিনি, কারণ আসলে স্বাভাবিক আপনারা জানেন যে আমরা একটা লম্বা ব্রেকের পরে এসেছি, পরপর 2টা ম্যাচ ছিল, আমি টিম নিয়ে একটু বেশি চিন্তাভাবনাই করি হয়তো, সেই কারণে আমি সোশ্যাল মিডিয়া একদমই ফলো করা হয়নি। বাট কালকে আমি খেলার পরে দেখলাম যে শান্তকে এই প্রশ্নটা করা হয়েছিল। তো সেখানে শান্ত চমৎকারভাবে বলেছে আসলে আমরা প্লেয়ার যারা রয়েছি, ফর্মার প্লেয়ার বলি, কারেন্ট প্লেয়ার, আমরা যে দেশের জন্য যারা খেলেছি বা ইভেন আমাদের ডোমেস্টিক ক্রিকেটও যারা খেলে, প্লেয়াররা সম্মানটা আশা করে সেই সম্মানটা থাকা উচিত। এখন কেন কোন পরিপ্রেক্ষিতে উনি বলেছেন বা তামিম কী স্ট্যাটাস দিয়েছে এটা সম্পর্কে আমি খুব বেশি জানি না। সো যদি এরকমটা হয়ে থাকে, এটা আমরা আসলে ক্রিকেটার আরেকটু সম্মান আশা করি সবার কাছ থেকেই। সেটা নিশ্চিতভাবে আমাদের বোর্ডে যারা রয়েছেন বা ক্রিকেটকে যারা আমাদের গাইডেন হিসেবে ফলো আপ করেন, তাদের জায়গা থেকে আর একটু সচেতন হওয়া উচিত আমার কাছে মনে হয়। ইমাম ভাই, বলা হয়েছে যে ড্রেসিং রুমে যখন ড্রেসিং রুমে একজন আপনি তো এক্স ক্রিকেটার, আপনি এটা খুব ভালো বলতে পারবেন যে একজন ব্যাটসম্যান রেডি হচ্ছে মাঠে যাওয়ার সময় এমন সময় এসে নাকি তাকে নানা প্রশ্ন করা হয়। একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার বাইরে থেকে এসে তার নাকি রুমে উইদাউট পারমিশন ঢুকে যাওয়া হয়। এগুলো তো নিশ্চয়ই আপনাদের ব্রিফিং যা করা হয়েছিল টুর্নামেন্টের আগে, এগুলো তো সেভাবে যায় না এই বিষয়গুলো। নর্মালি এটা আমার কাছে একটু অডলুকিং মনে হয়েছে। আসলে এটাই বললাম যে নিয়মের মধ্যে থেকে নিশ্চিতভাবেই কারো রুমে সার্চ করা, কারো মোবাইল সার্চ করা, যে কোনোভাবে ওনাদের সেই অধিকার রয়েছে। বাট সেটা একটা নিয়ম রয়েছে, আমি যতটুকু জানি যে ম্যানেজারকে ইনফর্ম করেই সেটা করতে হয়। যদি সেটা করে থাকে তাহলে সেটা নিয়ে আর সেকেন্ড কোনো কোশ্চেন আসা উচিত না। আর খেলার মধ্যে যদি বেস্ট 11-এ খেলছে, প্যাড আপ করে যদি কেউ ব্যাটসম্যান রেডি থাকে, তার ব্যাপারে কোনো যদি অ্যাজ এ হেড কোচ আমার কাছে যদি কখনো কোনো কোশ্চেন আসে, তার কাছে যদি অ্যান্টি কারাপশন আসতে চায়, সেটা নিশ্চিতভাবে ম্যানেজারের থ্রু হয়ে আমার কাছে আসতে হবে। এবং সেখানে যদি আমার টিমে এই ধরনের সিচুয়েশন আসে, নিশ্চিতভাবেই আমি এটা অ্যালাউ করবো না। জাস্ট ফর ফিওর আমি এটার জন্য যেভাবে স্ট্রিক্টলি ফলো আপ করা উচিত সেটা করবো। ম্যাচ শেষে ওনারা অবশ্যই সেটা ফলো আপ করতে পারেন। তবে দিন শেষে আমি একটা কথাই বলবো, নিয়মের মধ্যে তাদের কাছে লিখিত কি নিয়মটা রয়েছে, আমি আসলে স্বাভাবিকভাবে ডিটেল অত পড়া হয় না আমাদের। বাট যদি এটা নিয়মের মধ্যে থাকে, সেই নিয়মটা যদি আমাদের দেখিয়ে দেয়, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। মাঠে খেলা হচ্ছে প্রায় 20-25-20 দিনের মতো করে হয়ে গেছে। ক্রিকেটারদের মধ্যে উইকেটেরও তো একটা বিষয় থাকে, প্লাস ক্রিকেটারদের মধ্যে একটু ফেটিক কাজ করছে মনে করে, অফ ফর্ম, যেহেতু আমাদের ন্যাশনাল ক্রিকেটারই অফ ফর্ম ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে, এই কারণে এই জিজ্ঞেসটা করা যে উইকেটের একটা বিষয় থাকে। উইকেটগুলো গতকাল তো শুনছিলাম যে খুব একটা ভালো না, দেখতে ভালো লাগছে কিন্তু তাদের আচরণটা অ্যাকচুয়ালি ঠিক না। এবং একই সাথে ক্রিকেটারদের মধ্যে কি কোনো অবসাদ কাজ করছে বা ফেটিক কাজ করছে এক জায়গায় এতদিন ধরে আছে? একদম যে করে না সেটা বললে মিথ্যা বলা হবে, ভুল বলা হবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা বা বিপিএলটা যেহেতু 12তম আসর, এর আগের 11টা আসরে আমরা দেখেছি সাধারণত ভেন্যু চেঞ্জ হয়, মাইন্ড ফ্রেশ হয়, একটু ডিফারেন্ট খাওয়া দাওয়া, ডিফারেন্ট ঘোরাফেরা, পরিবেশ পাওয়া, সেটা অবশ্যই ডিফারেন্টভাবে চিন্তা করে। আর একটা প্লেয়ার যখন অফ ফর্মে থাকে বা একটু খারাপ সময় যায়, তখন এই পরিবেশ চেঞ্জটা তার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। বাট এখানে জানি যে আসলে ক্রিকেট বোর্ড তাদের জায়গা থেকে খুব বেশি ডিফারেন্ট চিন্তা করার সুযোগ ছিল না, এটা বাধ্য হয়েছে। আমরা সবাই জানি যে আমরাও আসলে এখানে খেলার ব্যাপারে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না, বাট সিচুয়েশনটা এমন হয়ে গেছে, সেই জায়গায় আসলে কারো কোনো কন্ট্রোল ছিল না। সো সেটাকে অ্যাডজাস্ট করে মেন্টালি যতটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা সেটা ওভারকাম করতে পারি, সেভাবেই প্লেয়াররাও চেষ্টা করছে, আমরা সবাই চেষ্টা করছি। সো আমার মনে হয় এটা নিয়ে এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই, আমাদের যেটা সিচুয়েশন হয় সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে মানিয়ে নিয়ে চলতে হয়, সেটাই আমরা চেষ্টা করছি। হানান ভাই, গতকালকে ঢাকা ক্যাপিটালসের মালিক সিইও উনি অভিযোগ করেছেন কিছু যে অ্যান্টি কারাপশনে তারা আর কি জোর জবরদস্তি চালাচ্ছে তাদের টিমের উপর বেশ, এবং তার কাছে নাকি ইনফরমেশন আছে 30 জনের মোবাইল সিজ করা হচ্ছে, তারটাও করা হচ্ছে। আপনাদের টিমের অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি, যে এবারকে একটু বেশি বাড়াবাড়ি, আপনি তো অভিজ্ঞ, অনেকদিন ধরে বিপিএল করছেন, এটাকে কীভাবে দেখছেন বা আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাচ্ছি। অনেস্টলি এবার অনেক কড়াকড়ি রয়েছে, এটা সত্য, এটা বলতেই হবে।
কারণ এর আগে আমি ম্যানেজার হিসেবে কাজ করেছি, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছি। স্বাভাবিকভাবেই যখন এন্টি করাপশন ইস্যুটা এসেছে তখন দেখেছি যে এই জায়গাটায় যেভাবে ডিল করা হতো এবার তার চেয়ে একটু ডিফারেন্টভাবে ডিল করা হচ্ছে। কড়াকড়ি করার ব্যাপারে কিন্তু আমরা সবাই পজিটিভলি নিচ্ছি এবং আমার মনে হয় যে সেটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। বাট যেটাই ঘটবে, যেটাই ঘটানো হবে বা যেটাই দেখা হবে সেটা প্রসেসের মধ্যে থেকে, নিয়মের মধ্যে থেকে করা জরুরি। আমি আসলে এন্টি করাপশনের ঢাকার যে বিষয়টা কালকে দেখলাম প্রেস মিট করেছে ওনারা, তো এখানে যে বিষয়গুলো শুনেছি বা দেখেছি এই বিষয়টা সম্পর্কে আমি খুব ডিটেল বলতে পারবো না। বাট সেটা যদি আমাদের এন্টি করাপশন ইউনিটের গাইডলাইন অনুযায়ী বা তাদের প্রসেসের মধ্যে থেকে হয়, সেটাকে আমি ইগনোর করার কোনো সুযোগ নেই। সো বিষয়টা হচ্ছে যে আমি নর্মাল প্রোটোকল সেটা যদি মেনটেন করা হয় বা তাদেরকে যদি প্রসেসের মধ্যে থেকে সেভাবে দেখা হয়, ইভেন আমার টিমের ক্ষেত্রেও যদি আসে সেটা আমরা কোঅপারেট করার চেষ্টা করব। তবে নিয়মের মধ্যে থেকে যেটা রয়েছে সেটা মেনটেন করলে আর কোনো দ্বিধা বা কনফিউশন আসবে না। যেমন সাকিব আসলে সেভাবে রিদমে নেই, আপনার দলেই আছে। আপনার সাথে কি মানে তামিমকে দেখে কি মনে হচ্ছে একটু অরিড আপনার সাথে কোনো বিষয়ে কথা বলেছে কিনা যে আসলে কোন জায়গায় সমস্যাগুলো হচ্ছে? তামিমের সঙ্গে আমার অ্যাটাচমেন্টটা আপনারা জানেন যে একদম অনেক আগে থেকেই, যখন ন্যাশনাল টিমে আসে তার আগে থেকে, আন্ডার-19 থেকে। সো তামিমের সঙ্গে আমার অ্যাটাচমেন্ট খুবই ভালো। তামিমের সঙ্গে আমার কথাও হয়েছে এবং হয়, আমাদের আড্ডাও হয় ভালো। সো আমার মনে হয় যেটা সময়ের ব্যাপার। টি-20 ক্রিকেটে আসলে অফ ফর্মে যেতেও সময় লাগে, আপনার ফর্মে আসতেও সময় লাগে। আপনার সাহেবজাদা ফারহানের 2 ম্যাচ খেলা করার পরেও কিন্তু অনেকে অনেক কথাবার্তা বলেছে বা চিন্তা করেছে। লাস্ট ম্যাচে 50 করে গিয়েছে, শ্রীলঙ্কায় যে ওখানে প্রথম ম্যাচে 50 করেছে। সো টি-20 ক্রিকেটটা আসলে এরকমই, মানে অফ ফর্মটা কিছু সময় গেলে সেটা থেকে ফিরে আসতে জাস্ট ম্যাটার অফ টাইম। সো আমার মনে হয় যে তামিম সেটার জন্য চেষ্টা করছে, ওর মেন্টাল এবং ফিজিক্যাল টেকনিক্যাল প্রতিটা জায়গায় ওয়ার্কআউট করছে। সো এটা সময়ের ব্যাপার। আর সাকিবের আপনার একটা বিষয় জানেন যে সাকিব একটু রিদমের বাইরে ছিল, বিকজ তার একটা ইঞ্জুরি কনসার্ন ছিল, সেটা থেকে ফিরে এসে রিদমটা পেতে সময় লাগছে। বাট সোফার এখন পর্যন্ত কিন্তু রিদমটা মানিয়ে নিয়েছে। আপনি গতকালকে ম্যাচেই যদি দেখেন, আমি বলবো যে এর আগের ম্যাচের সঙ্গে কম্পেয়ার করলে কিন্তু বেটার রিদমে ছিল। সো সাকিবও ইনশাল্লাহ ফিরে আসছে রিদমে। সো আমার এই 2 প্লেয়ার সম্পর্কে আমি এটাই বলতে পারি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করছেন এবং এটা আসলে ওই বিশ্বকাপে ইফেক্ট ফেলার ক্ষেত্রে আপনারা সেটা মাথায় রাখছেন কিনা? এটা খুব ইম্পর্ট্যান্ট। আসলে আমরা যখন আমি লাকিলি ন্যাশনাল সিলেক্টর থাকার কারণে বিষয়গুলো সম্পর্কে একটু ডিটেল জানি। তার আগেও এস গ্রুপ সিলেক্টর ছিলাম, বাট ন্যাশনাল সিলেক্টর 1 বছর থাকার কারণে এই ওয়ার্কলোড বিষয়টা সম্পর্কে আমি মোটামুটি ভালোই জানা রয়েছে। এবং আমি যখনই টিমে কাজ করি, ফর এক্সাম্পল আমি আবহানিতে যখন কাজ করেছি, নাইদ্রানা আমাদের টিমে ছিল, সেখানে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারে আমি খুব কনসার্ন ছিলাম। এবং আমার একটা জায়গায় আমি হ্যাপি যে আমার টিমে ইফতি রয়েছে, যে ট্রেনার, বাংলাদেশ টিমের ট্রেনার। এখন ফিজিও রয়েছে সানি, যে আমাদের বাংলাদেশ টিমের ফিজিও ছিল এবং এখন প্লেয়ারদের সঙ্গে কাজ করছে ডিরেক্টলি। তো তাদের সঙ্গে আমার এটা ফুল কোঅপারেশন থাকে এবং কোঅর্ডিনেশন থাকে যে কীভাবে আমরা তাদেরকে ম্যানেজ করবো এবং তাদের ব্যাপারে প্রায়োরিটি দিয়ে কীভাবে টিমের সঙ্গে ম্যাচ আপ করানো যায়। সো তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট পাশাপাশি টিম ডিমান্ড, দুটাকে আমরা ম্যাচ আপ করে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তারাও যেন ফিট থাকে, আমার টিমেও যেন বেনিফিটেড হয়, সেই জায়গাটা লুক আফটার করার চেষ্টা করি। সো নিশ্চিতভাবেই এটা প্রতিটা ফ্র্যাঞ্চাইজির টিমই হয়তো চিন্তা করে, বাট আমি লাকি যে আমার টিমে 2জন ন্যাশনাল টিমের ফিজিও ট্রেনার থাকার কারণে তাদের সঙ্গে আমার এই জিনিসটা খুব ক্লোজলি অবজারভেশনের মাধ্যমে আমরা কোঅর্ডিনেশন করার চেষ্টা করি। সো আমার টিমে সেটা 100% লুক আফটার করা হয়। তামিম সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।